যে আয়োজন নিয়ে দেখা হতো সপ্তাহান্তে সেই আয়োজন ফিরে এলো প্রায় ১৩ মাসের একটা বিরতি শেষে। মাঝখানের সময়টা গেছে করোনায় এবং এই সময়ে ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির ছিল। গত কয়েক মাসে সেটা আবার সুস্থিতি ফিরে পেয়েছে একরকম। তাই আমাদেরও ফেরা। আমন্ত্রণ জানাচ্ছি স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের বিষয় টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এবং আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং রয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মাজহারউদ্দিন অমি। এবং অমির সাম্প্রতিক আরেকটা বড় পরিচয় হচ্ছে তিনি কমেন্টেটর, ধারাভাষ্যকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের আলোচনার কেন্দ্রে থাকা একটা সংবাদ দিয়ে শুরু করতে চাই। সিরিজ শুরুর প্রায় 4 সপ্তাহ আগে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড যাওয়াটা টনিক হতে পারে টাইগারদের জন্য, বলছেন নির্বাচক হাবিবুল বাশার। ওয়ানডে শুরুর আগে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ মিলে 2 সপ্তাহের বেশি কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সুযোগ পাচ্ছেন তামিম মুশফিকরা। অনুশীলনের উইকেট আর সুযোগ সুবিধায় মুগ্ধ বিসিবির নির্বাচক বাশার বলছেন ম্যাচ কন্ডিশনের মতো সুবিধা পাচ্ছে টাইগাররা। নিউজিল্যান্ডে আসার আগে খুব ইম্পর্টেন্ট ছিল যে এইখানকার কন্ডিশনটা আমরা কত ভালোভাবে মানিয়ে নিতে পারি। যে সময়টা পাচ্ছি এখানে যেমন উইকেট দেখছি, মোরওভার নিউজিল্যান্ড উইকেটটা এমনই হয়ে থাকে, প্রপারলি ইউজ করছেন এবং তারা মোর দেন হ্যাপি এবং তারা মনে করছেন যে এই সেই সময়টুকু এটা এই সিরিজে অনেক কাজে লাগবে। এই 14 দিন পরে কিন্তু আমরা মুক্ত, আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো, যে কোনো জায়গায় যেতে পারবো এবং সময়টা খেলার বাইরের সময়টুকু অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। আমরা বিজ্ঞাপন বিরতির আগে দেখছিলাম হাবিবুল বাশার সুমনের বক্তব্য। তিনি বলছিলেন যে 4 সপ্তাহের যে নিউজিল্যান্ড সফরটা, মানে সিরিজটা শুরু হওয়ার আগে, এটা কাজে দিচ্ছে। যদিও 2 সপ্তাহ আলটিমেটলি আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে চলে গেছে, তারপরেও মানে ওনার কথার সপক্ষে কি বলার রয়েছে? ডেফিনেটলি, কারণ আমরা জানি নিউজিল্যান্ডের কন্ডিশনটা ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই জানি একটা টাফ কন্ডিশন, ডিফারেন্ট কন্ডিশন। এখানে অ্যাডজাস্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যেটা হলো বাংলাদেশের জন্য আমরা জানি লম্বা সময় কোভিডের কারণে ক্রিকেটের বাইরে ছিলাম। তারপর যখন ক্রিকেট খেলেছি, বাংলাদেশের উইকেট, লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সব কিছু বিবেচনা করলে বাংলাদেশটা খুব ভালো শেপে ছিল না। প্লাস হলো কন্ডিশন, আমরা যেই কন্ডিশনে ক্রিকেট খেলি, যেই উইকেটে ক্রিকেট খেলি, এটা আকাশ পাতাল ডিফারেন্ট নিউজিল্যান্ডের সাথে। স্বাভাবিকভাবেই ওই জায়গাটা অ্যাডজাস্ট করাটা হচ্ছে বড় ফ্যাক্টর। মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি ওই জায়গার সাথে অ্যাডজাস্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওভারঅল হয়তো আমরা একটা লম্বা সময় কোভিডের কারণে কোয়ারেন্টাইন এগুলি পিরিয়ডে পার হয়েছে, তারপরে বলবো যে এই সময়টা প্রপারলি ইউজ করলে কিছুটা হয়তো বাংলাদেশ বেনিফিটেড হবে। বাংলাদেশ বেনিফিটেড হবে। এখন আমরা দেখলাম যে আইসোলেশন পিরিয়ডটা চলে গেছে এবং কোয়ারেন্টাইনের মধ্যে দল আছে, তবুও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা অনুশীলন শুরু করেছে। এখন পর্যন্ত দলের যে অবস্থা, তাতে কতটা আশাবাদী হওয়া যায় যে সামনে তো আরও দীর্ঘ সময় রয়েছে, 20 তারিখে প্রথম ম্যাচ, তার আগে এই যে লম্বা সময়টা নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্টের জন্য খুব ভালো সময় পাচ্ছে বাংলাদেশ? হ্যাঁ, অবভিয়াসলি। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা 7 দিনের মতো কিন্তু একদম টোটালি আইসোলেটেড ছিল, তো বডির সাথে আপনার মাঠের মানিয়ে নেওয়াটা একটা ব্যাপার থাকে। প্লেয়াররা অনেকটা রিলিফ থাকবে, এখন মাঠে যেতে পারছেন, তারা ব্যাটে বলে সংস্পর্শ, যেটা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য। বাট আমি বলবো যে আমরা নিউজিল্যান্ড কীরকম কন্ডিশন এক্সপেক্ট করি এটা আমরা সবাই জানি। যাওয়ার আগেও আমরা জানতাম যে নিউজিল্যান্ডে কীরকম উইকেট থাকবে, কন্ডিশন থাকবে, উইন্ড একটা ব্যাপার থাকে, কিন্তু বাতাস অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে থেকেই জানা। আমার মনে হয় যে স্কিলের পাশাপাশি মেন্টাল অ্যাসপেক্টটাতেও আমাদের যেহেতু এটা ভাবার জায়গা রয়েছে এবং আমাদের সেই সময়টা রয়েছে, এমন না যে আমরা গিয়েই জানতে পারবো যে কন্ডিশনটা কী। আমরা অনেক আগে থেকেই জানি কি আমাদের জন্য ফেস করবে। এই জিনিসগুলো আগে থেকে যদি প্লেয়াররা আর একটু ভিজুয়ালাইজ করে, আমার মনে হয় যে আরও বেটার রেজাল্ট করা যেতে পারে যদি আপনি প্ল্যানিংটা ঠিক করে রাখেন। আদারওয়াইজ নিউজিল্যান্ড ইজ অলওয়েজ ডিফিকাল্ট। বলছিলেন যে নিউজিল্যান্ড ইজ অলওয়েজ ডিফিকাল্ট। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে সেখানে ইন্ডিয়া যে হেরে এসেছে, ইংল্যান্ড হেরে এসেছে। সাম্প্রতিক সময় যে সিরিজটা চলছে অস্ট্রেলিয়া তো প্রথম 2টি ম্যাচ হেরেছে। তো নিউজিল্যান্ড কিন্তু সেখানে ভয়ঙ্কর রকম ফেভারিট। তো এইরকম একটা দলের বিপক্ষে ওখানে খেলার আগে মানে এই যে হারবো না, মানে অন্তত একটা জয় চাই, কারণ শর্টার ফরম্যাট, 3টা টি20, 3টা ওয়ানডে, তো জয় কি আসলেই অনেক দূরে, অনেক কঠিন? রিয়েলিস্টিক টাফ, তবে অসম্ভব না। বা আমার সৌভাগ্য হয়েছিল, আমার টেস্ট ডেবিউ হয়েছিল নিউজিল্যান্ডে, প্লাস হলো আমাদের বাংলাদেশের ফার্স্ট নিউজিল্যান্ড সিরিজ হয়েছিল, ওইটাতে আমি ছিলাম। 2টা সিরিজ আমি ওইখানে খেলার সৌভাগ্য হয়েছিল। ডেফিনেটলি টাফ কন্ডিশন, তবে অসম্ভব না। তো বাংলাদেশে এখন আমরা কিন্তু যেই কন্ডিশন, এখন কিন্তু একটা সময় ছিল হ্যামিল্টনে কি খেলেছেন? হ্যামিল্টনে খেলেছে, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, সবগুলি জায়গায় অকল্যান্ড, সব জায়গায় আমার খেলার সৌভাগ্য হয়েছিল। আমার মনে হয় যে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি দেখেন, এখন কিন্তু আর
খুব বেশি বিশেষ করে ওয়ান ডে ক্রিকেট বা টি-20 উইকেট কিন্তু ট্রু উইকেট থাকে, খুব এক্সট্রাঅর্ডিনারি যে খুব বেশি মানে ফাস্ট বোলার যে এক্সট্রাঅর্ডিনারি খুব বেশি হেল্প পাবে তা মানে ডিফারেন্ট মানে বাউন্স ওইরকম কিন্তু থাকে না, মোটামুটি ট্রু উইকেটই থাকে। ডেফিনেটলি এখানে বাউন্স এক্সট্রা বাউন্স থাকবে, হাইট থাকবে, এটা তো মানতেই হবে, ওই জায়গায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে। ওভারনাইট আমরা মানে খুব বেশি ম্যাসিভ টেকনিক্যালি চেঞ্জ করতে পারবো না, যেটা অমিত ভাই বলতেছিল, যেটা হলো মেইনলি কিন্তু মেন্টালি অ্যাডজাস্টমেন্ট অনেক বড় ব্যাপার, ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করতে হবে। এবং আমাদের কিন্তু এখন প্লেয়াররা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমাদের মুশফিক বলেন, তামিমরা বলেন, লিটনরা বলেন, এরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে খেলতে এই জায়গাগুলি কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন কিন্তু ওদের মধ্যেও ওই ম্যাচুরিটিটা বা অ্যাবিলিটিটা তৈরি হয়েছে, যে কোনো কন্ডিশন যে কোনো পরিস্থিতিতে ম্যাচ চেঞ্জ করার অ্যাবিলিটি তৈরি হয়েছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশের গিভেন ডেতে আমার মনে হয় যে কোনো ম্যাচ জেতার অ্যাবিলিটি এখন তৈরি হয়েছে মনে হয়, যেহেতু ফরম্যাটটা শর্টার ফরম্যাট। আর বেস্ট ফরম্যাট বাংলাদেশের জন্য ডেফিনেটলি ওয়ান ডে, টি-20 ফরম্যাটে হয়তো আমাদের অতটা না, তবে ওয়ান ডে ফরম্যাটে আমার মনে হয় বেশি আশাবাদী, যদি এখানে ভালো করার সুযোগ থাকবে। হ্যাঁ, যেটা সানোয়ার ভাই বলছিলেন যে ওখানকার কন্ডিশন যেটা, সেখানে আসলে চ্যালেঞ্জ থাকবেই, তবে সেটা হচ্ছে যে মানে উইকেট অতটা আনপ্লেয়েবল না, মানে স্পোর্টিং উইকেট হয়তো আমরা পেয়েও যেতে পারি, যেখানে হয়তো আমরা ম্যাচ, আর যেহেতু ওয়ান ডে টি-20 সেখানে নিশ্চয়ই উইকেট আরও বেশি স্পোর্টিং হওয়ার কথা। কিন্তু আমরা নিকট অতীতে দেখেছি যে অস্ট্রেলিয়া যে সফর করছে, তাদের দলে কিন্তু ভয়ঙ্কর ফাস্ট বোলার রয়েছে। ইংল্যান্ড গিয়েছিল, ভারত গিয়েছিল, তাদের কিন্তু ভয়ঙ্কর ফাস্ট বোলার রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা সেখান থেকে হেরে আসে। এর কারণটা কি? তাদের দলে যারা পেস বোলার হিসেবে খেলছে তারাও তো মানসম্পন্ন, কিন্তু বিষয়টা কি এইটাই যে কন্ডিশনের সঙ্গে তারা অনেক বেশি ধাতস্থ, এবং এটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। আমি নিউজিল্যান্ডের অ্যাসপেক্ট থেকে বলছি। বাংলাদেশের কনটেক্সটে ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। অনেস্টলি আমরা যখন ওইসব কন্ডিশনে যাই, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু খুব স্ট্রাগল করে। যদি তাদের ফাস্ট বোলাররা, যদিও বলছি ট্রু উইকেট, কিন্তু একটা স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই করে। আমরা এবার হোম সিরিজও শ্যানন গ্যাব্রিয়েল, আমাদের এই দেশের মাটিতে স্পিন ট্র্যাক, তিনি এসে ফাস্ট বল করে বাউন্সারের পর বাউন্সার মেরে আমাদের ব্যাটসম্যানদের কিন্তু সেই স্কিলের ঘাটতিটা কিন্তু ঠিকই ইউটিলাইজ করেছেন। সো কিছুটা হলেও তো পেস ম্যাটার করবে, এবং সেই জায়গায় যদি তারা 3-4টা স্লিপ রেখে অফ স্টাম্পের বাইরে যদি শর্ট স্টাফ শুরু করে দেন, এবং আপনি যদি সেই স্কিলটা না থাকে আপনার ব্যাকফুটে কীভাবে খেলতে হবে এবং স্কোরিং অপরচুনিটিগুলো কীভাবে বের করতে হবে, আপনি খেয়াল করে দেখবেন যে 3/4 লেংথের একটু বাইরের বল, 4th স্টাম্প 5th স্টাম্পের বল, যেটা আমরা নর্মালি অফ স্টাম্পের বাইরে খোঁচা দিই, তারা কিন্তু ওটা পিছনে গিয়ে সুন্দর ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে 4 মারছে, ব্যাকফুটে গিয়ে আপনার পুল করছে। তো এই জিনিসগুলো ওরা আমাদের থেকে একটু বেশি খেলে অভ্যস্ত, তাই তাদের সেই স্কিল অ্যাডজাস্টমেন্টটা খুব দ্রুত হয়ে যায়। আমাদেরও যে নাই তা না, বাট আমাদের যত সময় আমরা যত দ্রুত অ্যাডজাস্ট করতে পারি, বা প্লেয়ারদের সেই কনফিডেন্সটা, যেটা আমরা বারবার বলি যে বিদেশে গিয়ে আমাদের এই কনফিডেন্সটারই ঘাটতি হয়। কিন্তু প্লেয়ারদের 19-20 কিন্তু স্কিল সেট, কিন্তু মেন্টালিটি অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু সবচেয়ে বড় একটা বিভাগ করে দেয়। সো এদিক থেকে বলবো যে বাংলাদেশের জন্য ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট হবে। আমাদের টপ অর্ডার, স্পেশালি আমাদের যদি ওপেনিং স্লটটা দেখি, কনসিস্টেন্ট না কিন্তু আমাদের ওপেনিং পজিশন। আর টপ 3-4 ব্যাটসম্যান যদি আপনি টোনটা সেট করে দেয়, পরবর্তীতে গিয়ে কিন্তু যেমনটি সানোয়ার ভাই বলছিলেন যে 50 ওভারের ফরম্যাট, আমাদের কিন্তু একটা ধরা বাঁধা একটা প্যাটার্নে আমরা খেলি, এবং এটা আমরা পারি ভালো। সবচেয়ে ভালো ফরম্যাট যদি বলি ওয়ান ডেটাই, তো স্টার্ট যদি ভালো হয় তাহলে আমাদের জন্য ভালো, আদারওয়াইজ মিডল অর্ডারে গিয়ে দেখবেন যে আপনি খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো প্লেয়ারদের জন্য। আমরা এর আগে যদি নিউজিল্যান্ড সিরিজটা পর্যালোচনা করি, দেখবো যে আমরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু কনভিনসিংলি হেরেছি। আপনি যদি খেয়াল করে দেখবেন টপ অর্ডার কিন্তু খুব একটা ক্লিক করেনি। সো এদিক থেকে যত উপরে রান আসবে তখন গিয়ে বাকি প্লেয়াররাও ভালো করবে, তখন বোলাররা গিয়েও কিন্তু কিছুটা পুঁজি পেলে তখনই গিয়ে স্কোরবোর্ডে রান থাকলেই তো তখন তারা ভালো কিছু একটা করার চেষ্টা করবে। 220-30 থাকলে আসলে বোলারদের জন্য খুব ডিমোরালাইজিং। বাংলাদেশ যত ভালো ব্যাটিং করবে এই সিরিজ জয়ের চান্স, মানে একটা ম্যাচ অ্যাটলিস্ট 26টা ম্যাচ খেলে ফেলেছি আমরা নিউজিল্যান্ডে সোফার, একটাও জিতিনি 3 ফরম্যাট মিলিয়ে। সো এদিক থেকে এইবার যদি ভালো ক্রিকেট খেলে জিততে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি নিউজিল্যান্ডে গিয়ে ফ্লুক ভাবে একটা ম্যাচ জিততে পারবেন না। না, আপনার কথাতে স্পষ্ট যে টিম ওয়াইজ বাংলাদেশ ভালো খেলেনি, কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো রয়েছে। সৌম্যর একমাত্র সেঞ্চুরি সেখানে, মাহমুদুল্লাহর ব্রিলিয়ান্ট ইনিংস রয়েছে, সাকিবের রয়েছে ডাবল হান্ড্রেড এখানে টেস্ট ম্যাচে। ইন্ডিভিজুয়াল ওই সিরিজে যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ কিন্তু মানে ম্যাচ জিতে নেই, কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছিল। নিউজিল্যান্ডের কন্ডিশনে বিবেচনা করে খুব ভালো ক্রিকেট খেলেছিল, বেশ কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এখানে ছিল। তবে যেটা হলে অ্যাট দ্য এন্ড কিন্তু রেজাল্ট যেটা হলো আমরা ম্যাচ হারা জিতা, এটা বড় ফ্যাক্টর। এটা একটা বড় কারণ হলো নিউজিল্যান্ড কিন্তু ওদের কন্ডিশন যেটা বলছেন এক্সট্রাঅর্ডিনারি খুব ভালো ইউজ করতে পারে ওদের কন্ডিশনটাকে, প্লাস ওদের মাঠের সাইজটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। ওরা কিন্তু যেই সাইজ উইকেটটা তুলনামূলকভাবে ম্যাক্সিমাম উইকেট কিন্তু মাঠটা কিন্তু একটু ছোট থাকে, ওই ইউটিলাইজটাও ওরা খুব ভালোভাবে করতে পারে। যেটা আমি বলছিল যে মেন্টাল সাথে কিন্তু টেকনিক একটা বড় ফ্যাক্টর। আমরা যেই উইকেটে ক্রিকেট খেলি আমার সেম, এটা তো নট ইজি যে হয়তো বলাটা অনেক সহজে ব্যাকফুটে ওরা পাঞ্চ করছে আমরা পারছি না কেন,
কেন, কিন্তু আমরা যেই কন্ডিশনে ক্রিকেট খেলি, আমাদের যে ফার্স্ট ক্লাস বলেন বা ডোমেস্টিক ক্রিকেট বলেন, হোমে যখন খেলি, যেই কন্ডিশনে ক্রিকেট খেলি ওয়েতে যে আকাশ পাতাল ডিফারেন্ট, ওইখানে অ্যাডজাস্ট করা নট ইজি। ওরা হয়তো ওই বলগুলি কাট খেলছে, পোল খেলছে, ব্যাকফুটে পাঞ্চ করছে, আমরা পারছি না কারণ আমাদের টেকনিক ওইটা সাপোর্ট করে না। আমরা যেই কন্ডিশনে খেলি, আমাদের ডোমেস্টিক ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট, বল হাঁটুর উপরে বল ওঠে না, বা বাউন্সার হয়তো ফাস্ট বোলারদেরও আমরা দেখি হয়তো 5-7 ওভার বোলিং করে, উইকেটের সাপোর্ট পায় না, ফাস্ট বোলারদেরকে স্ট্রাগল করতে হয়। ফাস্ট বোলারদের জন্য ইজি না যে এই কন্ডিশনে বোলিং করে যা ওইখানে যে লাইন অ্যাডজাস্ট করা, ওইটাও কিন্তু ফাস্ট বোলার জন্য ডিফিকাল্ট, ব্যাটসম্যানদের জন্য যেমন ডিফিকাল্ট, বোলারদের জন্য ডিফিকাল্ট কিন্তু ওই কন্ডিশনে বোলিং করা। তার মানে ট্রেন্ড বল যতটা সহজে লাইন পিক করতে পারছেন ওখানকার উইকেট অনুযায়ী কোন লেন্থে বোলিং করতে হবে আমাদের বোলার মানে সেই টুলটা পেয়ে যাচ্ছে, আমাদের পেসাররা পাচ্ছে না। ওই কোন লেন্থে বোলিং করতে হবে ওইটা বুঝতে কিন্তু সময় লাগে। বাংলাদেশের উইকেটের যেই লেন্থে বোলিং করবে ওইখানে ওই লেন্থে বোলিং করলে ওটা ভালো বল হবে না। লেন্থ, লাইন, সুইং, মানে অনেক কিছু বাউন্স, এক্সট্রা বাউন্স থাকবে ওইখানে, ওইটা অ্যাডজাস্ট করার একটা বড় ফ্যাক্টর আছে, কিন্তু আমাদের বোলাররা ওই সুযোগটাও ডোমেস্টিক ক্রিকেটে পায় না। স্বাভাবিকভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট, টেকনিক সবকিছু একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করে। খুব চমৎকার প্রসঙ্গ তুলেছেন। আমি একটু আমির কাছে যাই, যে আমির সঙ্গে এই বিষয়টি নিয়ে অনেকবার কথা হয়েছে। আমি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, যেহেতু সবশেষ উইন্ডিজ সিরিজে আপনি কমেন্ট্রি বক্সে ছিলেন, ইয়ান বিশপের সঙ্গে লম্বা সময় পার করেছেন, তার সময় তিনি ভয়ঙ্করতম ফাস্ট বোলার ছিলেন। তো টেস্ট ম্যাচ জিততে হলে তো আলটিমেটলি আপনার পেস বোলার চাই, শক্তিশালী পেস বোলার চাই, উইকেট নেওয়ার মানে 10টা উইকেট 20টা উইকেট নেওয়ার মতো ক্ষমতাবান বোলার চাই। তো এই যে টেস্ট ম্যাচে বাংলাদেশ মানে জিততে পারল না উইন্ডিজের একটা দুর্বল দলের সঙ্গে, সেইখানে পেস বোলারদের ব্যর্থটাকে মানে আপনি কিভাবে দেখেন, এবং এই ক্ষেত্রে ইয়ান বিশপ আসলে কি কি কথা বলেছেন? ফার্স্ট অফ অল তো পেস বোলার আমরা খেলিয়েছি একজন, দুই টেস্ট ম্যাচেই প্লেইং 11-এ মাত্র একজন স্পেশালিস্ট ফাস্ট বোলার ছিল। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে একজন ফাস্ট বোলার হিসাবে তুমি যখন দেখো যে একজন একটা টেস্ট স্কোয়াডে 11-এ মাত্র একজন ফাস্ট বোলার, তোমার জন্য কতটুকু হতাশাজনক। তো ও কিছুটা বলেছে যে আসলে ডিপেন্ড করে তোমার কন্ডিশন কি ডিমান্ড করে। এখন তোমাদের দেশে স্পিন নির্ভর তোমরা উইকেট ট্র্যাক বানিয়েছো, সো তোমরা অবভিয়াসলি স্পিন দিয়েই তোমরা প্রতিপক্ষকে ঘায়েল করবে। বাট একটা কথা হচ্ছিল যে কন্ডিশনকে ইউটিলাইজ করা, যেমন আমাদের দেশেও বিভিন্ন কন্ডিশন কিন্তু রয়েছে, যেটা আমরা অফ এয়ারে বলছিলাম, সেটা তার সাথে আমি ডিসকাস করেছিলাম যে রাজশাহীতে আমাদের ডিফারেন্ট কন্ডিশন, ফাস্ট বোলিং পিচ বলেন, বা খুলনাতে আবার ডিফারেন্ট, আবার ফতুল্লায় ডিফারেন্ট, আমার বগুড়ায় ডিফারেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লেভার রয়েছে। কিন্তু আমরা যদি ঘুরে ঘুরে সেই ফ্লেভারগুলো নিয়ে আমাদের দেশের ভিতরে যদি সেই জিনিসগুলোকে আমরা আরেকটু ইউটিলাইজ করতে পারতাম, পিচ আমরা একটু সময় নিয়ে লং টার্মের জন্য যদি আমরা ভাবি, পিচেও কিন্তু আমরা একটা পরিবর্তন আনতে পারি। এবং আমরা ইন্ডিয়াকে যদি দেখি গত 5-7 বছরে যেভাবে তাদের ডোমেস্টিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করেছে, আগে কিন্তু তারাও স্পিন নির্ভর ছিল, এখনও ইনফ্যাক্ট স্পিন নির্ভর, কিন্তু দেশের বাইরে গেলে কিন্তু তাদের একটা পেস বোলিং একটা ইউনিট রয়েছে, 4জন 5জন 6 জনের একটা ফাস্ট বোলার গ্রুপ রয়েছে, তারা ইউটিলাইজ করতে পারে সিচুয়েশনগুলো। আমাদের ক্ষেত্রে যে পেসাররা যেমন সানাবাই বলছিলেন যে ইনএক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের যদি আমাদের ফাস্ট বোলার দেখি টেস্টে, এবার দোদ বলেন, আবু জায়েদ রাহি বলেন, খুব বেশি হলে 7-8টা 9টার বেশি টেস্ট ম্যাচ কিন্তু খেলেননি। তো যত বেশি তাদেরকে খেলানো যাবে, আপনি যদি না খেলিয়ে অল অফ আ সাডেন নিউজিল্যান্ডে নিয়ে গিয়ে বলেন যে সিমিং কন্ডিশন তোমাকে দিলাম, এখন তুমি এখান থেকে ভালো বল করে উইকেট নিয়ে চলে যাও। আপনার একজন ভালো বোলার হতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। যে কোনো প্লেয়ারের জন্য, একজন ব্যাটসম্যান বলেন বা বোলার বলেন, তারা যদি কনসিস্টেন্টলি এক জায়গায় বল করার মতো সুযোগই না পাবে, তাহলে আপনি তার থেকে চাওয়াটা বাড়তি হয়ে যায় কিন্তু বাংলাদেশের কনটেক্সটে। ঠিক তাই। এবং আমাদের এখানে যে কম্পিটিটিভ লেভেল আর ওদের মানে ওই যে লেভেলটা টেস্ট লেভেল, সেটা তো ডিফারেন্ট অবশ্যই। কারণ দেখেন একটা ছেলে টেস্ট ক্রিকেটে সাধারণত বা 15-20-25 ওভার বোলিং করতে হয়, আর ফাস্ট বোলারদেরও বোলিং করতে হয়। আমাদের এই ফাস্ট বোলারগুলি কিন্তু হয়তো ইউজটুই না ডোমেস্টিক ক্রিকেটে, যে নতুন বলে কেউ বোলিং করতে হয়, বলটা একটু পুরান হলে কেউ বোলিং করতে হয়, বা যখন একবারে এন্ডের দিনের শেষে যখন 80 ওভার বল পুরান বলে কেউ বোলিং করতে হবে, এটা তো ইউজটুই না। কারণ ডোমেস্টিক ক্রিকেটে হয়তো সারাদিনে বোলিং করে 5-7 ওভার, ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটে 5-7 বোলিং করে, মোস্ট অফ দ্য টাইম আমাদের স্পিনারগুলি ইউজ হয়। তবে এইটাও একটা মাথায় রাখতে হবে যে সময় চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আগের সময় নেই। আর একটা সময় ছিল অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার বা ইংলিশ প্লেয়াররা স্পিন খেলতে পারে না, এরকম একটা ট্রেডিশন ছিল। এখন কিন্তু ওদের কাছে অনেক ক্লাস স্পিনার আছে, প্লাস হলো ওরাও কিন্তু স্পিনটা অনেক ভালো খেলে। এখন কিন্তু হোমে এসে আপনি যদি টার্নিং কন্ডিশন করে বা আপনি ম্যাচ জিতে যাবেন, ওইটাও চিন্তা করা যাবে না। এখন কিন্তু আমাদের দেখেন সবগুলো আফগানিস্তানের মতো যে ক্লাস স্পিনার আছে, আমরা কিন্তু ওইখানেও ব্যাকফায়ার করেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যারা হয়তো স্পিনটা অত ভালো খেলে না, এখানেও কিন্তু আমরা কিন্তু ভালো করতে পারি নাই। এই জন্য নো ওয়ে আমাদের কিন্তু টেকনিক মানে সবকিছু ওভারঅল আমাদের স্ট্রাকচার চিন্তা করতে হবে। আমাদের হোমে সব জায়গায় ক্রিকেট খেলতে হবে। আমাদের কিন্তু ওই কনসেপ্ট মাথায় রেখে কিন্তু আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার যতদিন ওইভাবে চেঞ্জ করতে না পারবো, ট্রু উইকেট, টার্নিং উইকেট অবশ্যই থাকবে আমাদের, ডেফিনেটলি আমাদের স্ট্রেন্থ স্পিন, আমরা তো অ্যাডভান্টেজ নিব, কিন্তু ওইটাও কিন্তু চিন্তা করতে হবে, আমাদের অ্যাওয়েতে গিয়েও খেলতে হবে। আমাদের এই ফাস্ট বোলার কিন্তু এখন আমাদের ডিপেন্ড করতে হবে ফাস্ট বোলারদের উপর। এখন আমরা চাবো যে ওরা ভালো করুক, তো ডেফিনেটলি ওই প্ল্যাটফর্মটা তো ওদের তৈরি করে দিতে হবে।
এক্স্যাক্টলি, যেমন হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে সিরিজ বাই সিরিজ। যেমন এই সিরিজটায় যেটা একটু আগে আমি বলছিল যে ইন্ডিয়া অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়েছে, মানে একেবারে কি বলবো স্পিন হ্যাভক, এবং সেখানে ইংল্যান্ড তাদের আর কিছু করার ছিল না, সিরিজটা জিততে হবে। এইটা একটু ইম্পর্টেন্ট আছে, আমরা সবাই জানি যে টেস্ট চ্যাম্পিয়নের জন্য হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট, হোম অ্যাডভান্টেজটা হয়তো বেশিভাবে নিয়েছে। কিন্তু আপনি ওভারঅল যদি ইন্ডিয়া টিম দেখেন, ইন্ডিয়া টিম কিন্তু অ্যাওয়েতে যাও, কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় যাও, কিন্তু ওইখানে যাও কিন্তু ভালো করছে। ওদের কিন্তু এখন ফাস্ট বোলার হ্যান্ডেল করার যে অ্যাবিলিটি তৈরি হয়েছে, সেম ওয়েতে ওদের ফাস্ট বোলারও কিন্তু ওই ক্লাসের ফাস্ট বোলার কিন্তু ওদের কাছে আছে। এক্স্যাক্টলি, এবং ইন্ডিয়া এখন তো আর আমরা দেখি না কখনো দুইটা পেসার নিয়ে, একটা সিঙ্গেল পেসার নিয়ে খেলে না, ওই কালচার থেকে অনেক আগে বেরিয়ে এসেছে। ওরা কিন্তু কারণ তাদের কাছে ক্লাস ফাস্ট বোলার রয়েছে, এনাফ ফাস্ট বোলার রয়েছে এবং ক্লাস ফাস্ট বোলার রয়েছে, এবং কি ওরা কিন্তু এটা মানে শর্টকাট কোনো চিন্তা করে না, কিন্তু লম্বা সময় প্ল্যান করেছে। ওরাও কিন্তু একটা সময়, যেটা অমিত বলছিল, একটা সময় ওরাও ডিপেন্ডেন্ট ছিল, আর কিন্তু ডোমেস্টিক স্ট্রাকচারটা চেঞ্জ করেছে। ওইখানে হয়তো একসময় বোলাররা ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, কিন্তু ডে বাই ডে কিন্তু এই ইম্প্রুভমেন্টটা আসছে ডোমেস্টিক স্ট্রাকচার থেকেই। একটা সময় ছিল অ্যাওয়েতে গিয়ে সবসময় স্ট্রাগল করতে ইন্ডিয়া, হোমে এসে ম্যাচ জিততো স্পিন ডিপেন্ডেন্ট হয়ে। কিন্তু এখন কিন্তু ওই প্ল্যান চেঞ্জ করাতে, যখন ডোমেস্টিক স্ট্রাকচার চেঞ্জ করেছে, ট্রু উইকেট করেছে, ফাস্ট বোলারদের জন্য ফ্রেন্ডলি উইকেট তৈরি করেছে, অটোমেটিক কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, ব্যাটসম্যানদের টেকনিক আপডেট হয়েছে, ফাস্ট বোলিং খেলার অ্যাবিলিটি তৈরি হয়েছে, সেম ওয়েতে বোলাররাও কিন্তু এনকারেজ হয়েছে। ফাস্ট বোলার তৈরির জন্য আপনি এনকারেজ তৈরি, আমাদের ফাস্ট বোলার তো এনকারেজ হয় না নিজেদেরকে ফাস্ট বোলিংয়ে নেওয়ার জন্য। সবাই চায় ব্যাটিং করবে বা স্পিনিং করবে, হয়তো স্পিনার অলরাউন্ডার হবে, ওই দিকেই সবাই কিন্তু মেন্টালি নিজেকে কনভার্ট করে, বিকজ অফ ফাস্ট বোলিং রিয়েলি হার্ড ওয়ার্ক। তারপর যদি আপনার যদি উইকেট বা কন্ডিশন আপনাকে সাপোর্ট না করে, আপনার ক্লাব ক্রিকেটে আপনি সাপোর্ট পাবেন না, আপনার জন্য টিম থাকবে না, অনেক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আছে ফাস্ট বোলারদের জন্য। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের জন্য, ওদের জন্য এনকারেজ করার মতো পরিবেশ তৈরি করতে হবে, তাহলে হয়তো বা ডে বাই ডে একটা সময় হয়তো আমরাও হয়তো এরকম ফাস্ট বোলার তৈরি করতে পারবো। ঠিক তাই, ফাস্ট বোলিং নিয়েই কথা হচ্ছে এবং আলটিমেটলি রেজাল্ট ওরিয়েন্টেড কথাবার্তা হচ্ছে আমাদের, যে রেজাল্ট পেতে হলে কিন্তু দক্ষ ফাস্ট বোলার দরকার। এবং যতটুকু মনে পড়ে মাশরাফি বিন মুর্তজার অভিষেক তো বোধহয় নিউজিল্যান্ডে হয়েছিল, মাশরাফির অভিষেক বাংলাদেশি হয়েছে। আমি আমি মানে ওই টিম, আমি যখন আমি ইন্ডিয়াতে ছিলাম, ফার্স্ট ট্যুর ছিল ওর ইন্ডিয়া এই টিমের পরে, ওইখান থেকে হাফওয়েতে ওকে ফিরে আনা হয়েছে। এখানে ছিল হলো জিম্বাবুয়ে ছিল বাংলাদেশে, ফার্স্ট অ্যাওয়ে সিরিজ ছিল, দেন অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, ওই সিরিজে আমিও ছিলাম। ওইটা আমারও ফার্স্ট টেস্ট, ওই নিউজিল্যান্ডে ফার্স্ট টেস্ট আমার ডেবিউ হয়েছিল নিউজিল্যান্ডে। যে বাংলাদেশের ইতিহাসে সেরা ফাস্ট বোলার কি বলেছেন নিউজিল্যান্ড ট্যুর নিয়ে, সেটা একটু আমরা একটু দেখে নিতে চাই। নিউজিল্যান্ডে কেন সফল হতে পারেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা, বিশেষ করে নতুন বলে কিসের ভয়, আর সেই ভয় কাটানোর উপায়ই বাকি। এবারের সিরিজে কিভাবে বা নতুন বল সামলাবার প্রস্তুতি নিচ্ছেন তামিম রিয়াদরা, নতুন বলের সুবিধা নিয়ে বাংলাদেশি বোলাররা কি প্রতিপক্ষ ড্রেসিং রুমে কাঁপন ধরাতে পারবেন, নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থেকে জানিয়েছেন এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি। নিউজিল্যান্ডে একটা বাতাস থাকে, যে বাতাসটা আসলে ব্যাটসম্যানদের জন্য টাফ বানিয়ে দেয়, সুইংটা বেশি করে, অনেক সময় বলের আলাদা একটা মুভমেন্ট থাকে, যেটা সচরাচর এশিয়া কন্ডিশনে হয় না, যে বাতাসের কারণে বল কাঁপতে কাঁপতে আসে। নতুন বল ভালো সুইং করে এবং ওদের বলাররাও মোটামুটি খুব ভালো সুইং করে ওরা, তো সেক্ষেত্রে একটু নতুন বলে প্রবলেম হয় আর কি। এটা শুধু যে আমরা গেছি সেজন্য না, যে কোনো দেশের সাথে ওরা ভালো করে। গুড লেন্থের একটু সামনে যদি নতুন বলে করা যায়, সেক্ষেত্রে ভালো সুইং হবে এবং সেক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আর ওদের সবাই অ্যাটাকিং প্লেয়ার, যদি আমরা ডট বলের পরিমাণটা বাড়াতে পারি, আমরা সুইংটা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, আমার কাছে মনে হয় স্পিনাররা এসে কাভার করতে পারবে। আমরা মাশরাফির বক্তব্য শুনবো, সেটিও রয়েছে, তবে এই পর্যায়ে আমরা এনামুল হক বিজয় এবং কামরুল রাব্বির বক্তব্য শুনছিলাম। দুজন খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন, দুজনেরই তো ওখানে খেলার অভিজ্ঞতা রয়েছে, তো কি বলবেন? যেটা বলছিলাম, তারা কিন্তু সবাই জানে যে কি এক্সপেক্ট করছে তাদের। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন প্রায় 4-5 বছর 6 বছর খেলে ফেলেছে। আমি তামিম রিয়াদ এদের কথা বাদ দিয়েও যদি বলি, সৌম্য সরকারের কথা যদি বলি, লিটন কুমার দাসের কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, ইনফ্যাক্ট নাজমুল হোসেন শান্তকেও প্রিপেয়ার করা হচ্ছে, তাদের কাছ থেকে সেই হাঙ্গারনেসটা আমি দেখতে চাচ্ছি। হয় কি যে আপনি টাফেস্ট কন্ডিশনে গিয়ে যদি নিজের ক্যারেক্টার শো করতে পারেন, একটা বড় নক করতে পারেন, তারপর গিয়ে দেখবেন যে একটা প্লেয়ারের কিন্তু কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায়। আমি একটা উদাহরণ দিতে পারি, সিরাজ ফাস্ট বোলার ইন্ডিয়ার, অল অফ আ সাডেন কিন্তু সে কিন্তু জাস্ট একটা সিরিজ ভালো করেছে অস্ট্রেলিয়াতে, তারপরে তার কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে গেছে। আপনি বড় মঞ্চে গিয়ে যদি একটা বড় পারফরমেন্স করেন, তখন অ্যাজ এ প্লেয়ার কিন্তু তখন নিজের ওই বিলিফটাও এসে পড়ে। তো আমাদের ও প্লেয়ারদের, এই প্লেয়ারদের ইম্পর্টেন্ট হবে যে এখন তারা ম্যাচ উইনার লেভেলে চলে আসুক, এখন আর তারা সাপোর্টিং রোলে না খেলে, যেটা আগে তামিম, সাকিব, মুশফিকরা যারা ম্যাচ উইনার রোল প্লে করে, পাশাপাশি
পাশাপাশি তারা সাপোর্টিং রোল প্লে করে। সাকিব একটা কথা বলে সবসময় যে 11 জনের খেলার মধ্যে কোনো সিনিয়র জুনিয়র নাই, সো এখানে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। সো এইটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অক্ষর প্যাটেলের কথা যদি বলি, তার তৃতীয় ম্যাচ খেলেছেন, মাত্র 27টার মতো উইকেট নিয়েছেন। হ্যাঁ, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক ছিল, বাট স্টিল তাকে তো এক্সিকিউট করতে হয়েছে, জায়গায় বল করতে হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের প্লেয়ারদের থেকে এক্সপেক্ট করবো যে শুধু কন্ডিশনের দোহাই দিয়ে বা অপোনেন্ট খুব ভালো এটা বলে যদি আমরা বলি যে হ্যাঁ আমরা নেক্সট টাইম আরও ভালো প্রিপেয়ার্ড হয়ে এসে ভালো করতে পারবো বা আমাদের আর একটু ইমপ্রুভ করার দরকার ছিল, এটা না বলে যদি নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটা যদি যেতে পারে যে হ্যাঁ আমি আমার বেস্টটা ট্রাই করেছি এবং এই সিরিজে আমি একটা 100-এর টার্গেট নিয়ে এসেছি, আমি একটা 100 করেছি বা আমি একটা ম্যাচ উইনিং আনবিটেন নক খেলবো, এই ধরনের মাইন্ডসেট গ্রো করতে হবে। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সাথে নিজেকে কম্পিট করতে চান, না হলে খুবই ডিফিকাল্ট হবে। এভারেজ যদি থাকেন, দলগতভাবে পারফরমেন্স না হলে দল জিতবে না। একটা দুটো এক্সেপশনাল পারফরমেন্সে আমরা হয়তো ক্ষণিকের জন্য আমরা খুশি হয়ে থাকবো যে আমাদের সিরিজের এটাই প্রাপ্তি, আমাদের টিমের এটাই আজকে এই ম্যাচের এটাই প্রাপ্তি। আসলে এই প্রাপ্তিগুলো আলটিমেটলি প্লেয়াররাও কিন্তু খুব একটা ভালোভাবে নেয় না যদি দল না জেতে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট হবে, প্রত্যেক প্লেয়ার নিজেকে লিফট করা, নিজের খেলার স্ট্যান্ডার্ডকে লিফট করা এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে এখন আস্তে আস্তে ধীরে ধীরে টাচ করা, রাদার দেন ছোটোখাটো মাইলস্টোন নিয়ে হ্যাপি বা স্যাটিসফাইড হওয়ার থেকে। আপনি বলেছেন ছোটোখাটো মাইলস্টোন, এবং সেটা পেয়েও আমরা অনেক সময় খুশি হয়ে যাই, সুখী হয়ে যায়। কিন্তু আপনি দেখেন যে ভারতীয় দলে তো খেলোয়াড়দের মানে জায়গা পাওয়া নিয়ে তো তীব্র লড়াই চলে, অনেকে ভালো পারফর্ম করেও কিন্তু হারিয়ে যাচ্ছেন। একটি ম্যাচে খারাপ করার পরে তিনি যে মানে আর লাইমলাইটেই থাকছেন না, এরকমও আমরা দেখেছি। তো এই যে প্রতিযোগিতাটা, এইটা একটা দলকে তো বুস্ট আপ করে, একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো আমাদের ক্রিকেটারদের ঘাটতির জায়গাটা কোথায়? আমাদের কি মানে একেবারে মানে কোয়ালিটি মানের ক্রিকেটার যারা আসলে ইন্টারন্যাশনাল মানের, সেই ধরনের ক্রিকেটারের কি ঘাটতি রয়েছে? ডেফিনেটলি আমাদের ক্রিকেটের অভাব নাই, কিন্তু ক্লাস ওই কোয়ালিটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব তামিমের মতো কোয়ালিটি প্লেয়ার কিন্তু আমাদের পাইপলাইনে খুব বেশি নেই। আমরা কিন্তু দেখেন যদি আমরা কিন্তু বেশ কিছু প্লেয়ার যদি দেখেন অনেক দিন যাবত খেলছে, ওরা কিন্তু এখনও নিজেকে, আপনি সাকিব তামিমের পরে আপনি 5টা প্লেয়ারের নাম বলতে পারবেন না যারা আগামী 10টা ম্যাচ খেলবে। 3টা প্লেয়ারের নাম বলার ভেরি ডিফিকাল্ট যে কন্টিনিউয়াসলি আগামী 5টা 7টা ম্যাচ এদেরকে কনফার্ম ওরা ওই টিমে থাকবে। বিকজ অফ আমাদের পাইপলাইনটা একেবারে স্ট্রং না। বিকজ অফ দেখেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে রান করা ভেরি ইজি। আপনি এই বিজয়ের কথা যারা ইন্টারভিউ দেখলাম, কন্টিনিউয়াস রান করছে। যখনই আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি ওকে চান্স দেওয়া হচ্ছে, ওই কিন্তু ওই পারফরমেন্সটা কনভার্ট করতে পারছে না। আমাদের ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিকের পারফরমেন্সটা 15 and 20, ওইটা যদি 18, 19, 20-এর কাছাকাছি না আসলে ভেরি ডিফিকাল্ট ওইখানে সার্ভাইভ করা। আপনি দেখেন একটা ইন্ডিয়ান প্লেয়ার যখন এসে মানে যে কোনো নতুন প্লেয়ার এসে কিন্তু পারফর্ম করছে, সেম অস্ট্রেলিয়ার প্লেয়ার দেখেন এসেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেই পারফর্ম করছে। বিকজ অফ ওদের ডিফারেন্সটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেটের ডিফারেন্সটা অনেক কম। সেম ক্লাস যখন সেম কন্ডিশন থেকে আসে, সেম কোয়ালিটি ক্রিকেট খেলে আসে, ডেফিনেটলি এখানে অ্যাডজাস্ট করা ইজি হয়ে যায়। আমাদের অনেক প্লেয়ারই দেখেন আপনি অনেক দিন হয়ে গেছে এখন এখন এতদিন যাবত খেলতেছে, এখন নিজেকে সেটেল করতে পারে নাই যে টেস্টে খেলবে না, ওয়ানডে খেলবে না, T20 খেলবে বা পরের ম্যাচে ও আসবে কিনা, এখনও কিন্তু এইভাবেই আছে। কিন্তু লাস্ট 2015 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু টিমে আছে, এখন তো অনেক ম্যাচিউর। লিটনের কিছুটা ম্যাচুরিটি আমরা দেখেছি ইদানিংকালে, ম্যাচুরিটি ব্যাটিং করছে। বাকি সব ইয়াং ক্রিকেটার, বাকি 4-5 জন সিনিয়র ক্রিকেটার বাদ দিয়ে এখনও কিন্তু ওই নিজেদের ক্লাসটাকে, নিজেদেরকে অ্যাস্টাবলিশমেন্টটা এখন ওইভাবে কিন্তু করতে পারে না। যেই কারণে টিমটা কিন্তু সাকিব তামিম মুশফিকের উপর এত বেশি ডিপেন্ডেন্ট। এক সাকিব না থাকলে আমরা এত বেশি ওয়ারিড হয়ে যাই, এক তামিম না থাকলে আমরা কিন্তু অনেক বেশি ওয়ারিড হয়ে যায়। বিকজ অফ আমাদের ইয়াং ক্রিকেটাররা নিজেদের অবস্থানগুলো এখনও নিজেদের মতো করে অ্যাস্টাবলিশ করতে পারেনি। ট্যালেন্টের অভাব নেই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খালি ট্যালেন্ট দিয়েই হয় না, কিন্তু পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নাহলে জাভেদ হয়তো 40টা টেস্ট খেলতো না, হয়তো ওপি হয়তো 40টা 50টা টেস্ট খেলতো। ট্যালেন্ট অবশ্যই থাকতে হবে, কিন্তু আপনার হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, ওই ক্লাসে আপনাকে অ্যাডজাস্টমেন্টের অ্যাবিলিটিটাও তৈরি করতে হবে। এই আক্ষেপ ঝরে পড়লো অমি, মানে 3 ফরম্যাটেই আমরা তামিমের মানে ওপেনিং পার্টনারকে সেটা মানে খুঁজে ফিরছি গত 1 যুগ ধরে অলমোস্ট। হ্যাঁ, মানে সেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু কেউ ওই জায়গাটায় নিজেকে মানিয়ে নিতে পারছে না। তো আপনি কিছুক্ষণ আগে টপ অর্ডার ব্যাটিংয়ের কথা বলছিলেন যে নিউজিল্যান্ডের কোঅর্ডিনেশনে ভালো করতে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো শুরুটা করতে হবে। একটু আগে বিজয় বলছিলেন যে ওরা অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলে, তার মানে স্কোরবোর্ডে প্রচুর রানও আসবে, মাঠগুলো অনেক ছোট। তো ওটা তাড়া করতে হলে বা তাদেরকে চ্যালেঞ্জ দিতে হলে শুরুটা তো অনেক ভালো চাই। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় শর্টার ফরম্যাট যেহেতু তামিমের সঙ্গে ওপেনিং কে করতে পারেন এই সিরিজে? এখন টু আর্লি টু সে, টু বি অনেস্ট। কিন্তু আমাদের যেটা হয়েছে যে এখনো মানে খুব চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রত্যেক সিরিজে আমরা দেখছি যে নতুন কোনো একজন পার্টনার আসছে। লিমিটেড ওভার ফরম্যাটে লিটন কুমার দাস অবভিয়াসলি ভেরি গুড চয়েস অ্যালং সাইড তামিম ইকবাল, লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আছে এবং তার হাতে শটও রয়েছে এবং
প্রথম যে 10-15 ওভারের পাওয়ার প্লেটা ইউজ করার ব্যাপারও রয়েছে, সেটার দিক থেকে লিটন কুমার দাস অবভিয়াসলি এগিয়ে থাকবে। নাজমুল হোসেন শান্তকেও 3-এ ব্যাট করানোর একটা তাকে সেই লাইসেন্সটা দেওয়া হচ্ছে এবং তাকে প্রিপেয়ার করা হচ্ছে, এটা তার জন্য বড় একটা অপরচুনিটিও। সো এই দুই প্লেয়ারের উপর খুব বেশি ফোকাস থাকবে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তামিম ইকবালেরও রোল থাকবে অবভিয়াসলি, যেহেতু তিনি সিনিয়র একজন প্লেয়ার, তাকে রিভলভ করে কিন্তু ইনিংসটা বড় করতে হবে এবং তার যেহেতু একটা বড় নতুন রোলও রয়েছে যে লম্বা খেলার এবং পার্টনার থেকে নিজেকে নিয়ে লম্বা ইনিংস খেলার এবং অ্যাটলিস্ট 30-35 ওভার পর্যন্ত উইকেটে থাকা, এই জিনিসগুলো আমাদের শুরুটা যেটা বলছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার নেচার অফ ক্রিকেট, আপনি কি ক্রিকেট খেলেন এটা তো আপনার নিজে বোঝাটা খুব জরুরি, যে আপনার স্টাইল অফ ক্রিকেটটা কি। আমরা যদি এক এক সময় গিয়ে আমাদের এক এক মোডে যাই তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্রত্যেক প্লেয়ারের নিজস্ব একটা স্টাইল থাকে, সেই স্টাইলটা ডেভেলপ করাটা খুবই জরুরি এবং জানাটাও জরুরি। তামিম ইকবাল 2015 পর থেকে ম্যাসিভ চেঞ্জ তার ব্যাটিংয়ে, তা নিজেকে জানতে পেরেছেন, নিজের ব্যাটিং সম্পর্কে জানতে পেরেছেন। এই জিনিসটা দেখতে চাই যে এই ম্যাচুরিটিটা যে লিটনের মধ্যে বা সৌম্যর মধ্যে, যেটা সানোয়ার ভাই বলছিলেন যে সৌম্য নিজেও জানে না অ্যাকচুয়ালি যে তার ব্যাটিং পজিশনটা কি বা তার রোলটা কি, এটা জানাটা খুবই জরুরি। টিম ম্যানেজমেন্ট থেকেও জানানো জরুরি যে আমি তোমাকে এই রোলে দেখতে চাচ্ছি, রাদার দেন এক এক ম্যাচে এক এক রোল দিয়ে তাকেও একটু, ইটস নট ইজি ব্যাটিং করা যে কোনো পজিশনে গিয়ে হুট করে বলে দিলাম তুমি আজকে ওপেন করবে, নতুন বলে ডিফারেন্ট, পুরান বলে ডিফারেন্ট, কন্ডিশন ডিফারেন্ট। সো এই জায়গাগুলো প্লেয়ারদেরকে বাই প্লেস রেডি করা দরকার, না হলে কিন্তু আপনি ওই পজিশনে আরেকটা নতুন প্লেয়ার ইনজেক্ট করতে হলে কিন্তু আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে, যেটা আমরা এখন ওপেনিং স্লটে দেখতে পাচ্ছি। ওয়ানডাউনে দেখছি নাজমুল হোসেন শান্তকে নিয়ে। Right. যাই হোক, আমরা আলোচনায় ছিলাম এবং সত্যি সত্যি একটা কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, নিউজিল্যান্ড সফর। সেখানে বাংলাদেশ 3টা ওয়ানডে 3টা টি-20 খেলবে এবং আমরা আজকে স্যাটারডে নাইট স্পোর্টসের একেবারে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। অতিথিদেরকে বিদায় দিতে হবে, কারণ পরিবর্তিত প্রেক্ষাপটে স্যাটারডে নাইট স্পোর্টসের আয়োজনটা একটু ভিন্ন। আমরা পরের 2 পর্বে রাউন্ড আপ করব এবং সেখানে সপ্তাহের ক্রীড়াঙ্গন নিয়ে আমরা কথা বলবো। তো এই পর্যায়ে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সানোয়ার ভাই। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে সানোয়ার ভাই এবং তার মেয়ে লাইবা দুজনেরই কিন্তু জন্মদিন একই দিনে। তো এই শুভক্ষণে আমরা সানোয়ার ভাই এবং আমাদের লাইবাকে দুজনকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নিশ্চয়ই একটা হাততালি দিতে পারি। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু লাইবা। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে লাইবার ছবি। শুভ জন্মদিন বাবা এবং মেয়ে, আপনাদের সময় সুন্দর কাটুক, আগামীটা সুন্দর কাটুক। নিশ্চয়ই আপনি কিছু বলবেন। ধন্যবাদ। আমি কি বলতে চাই, ওর জন্ম হওয়ার সময়টার কথা বলতে চাই। বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে একটা খারাপ সময় কেটেছে আমাদের 2003 ওয়ার্ল্ড কাপ। ডেফিনেটলি ওই ওয়ার্ল্ড কাপের আয়ারল্যান্ডের কাছে হার, পুরো ওয়ার্ল্ড কাপে আমরা ম্যাচ জিততে পারিনি, খুব একটা বাজেট সময় গিয়েছে, আমরা সবাই জানি। আসার পরের দিন হয়েছিল এবং ডেফিনেটলি ওই শোকটা কিছুটা হলেও ও কাটিয়ে দিয়েছিল। তার একদিন পরেই ওর জন্ম হয়েছিল। ও দোয়া করবেন সবাই, বিকজ ও এই বছর ও লেভেল পরীক্ষা দিবে। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে ভালো পরীক্ষা, তো ভালো ব্যাপার, প্লাস ভালো মানুষ হিসাবে যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অবশ্যই লাইবার জন্য নিশ্চয়ই আমাদের শুভকামনা থাকবে। আমি কিছু বলতে চান? না, অবভিয়াসলি বড় ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি এবং বাবা যেমন বললেন যে ভালো মানুষ হলেই সবচেয়ে বড় প্রাপ্তি হবে বাবার জন্য। অবশ্যই শুভ জন্মদিন বাবা এবং মেয়ে। থ্যাংক ইউ। এবং একই সঙ্গে মাজরুদ্দিন আমি এবং সানোয়ার হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রোব থেকে শনি সপ্তাহের এই 7 দিনে দেশ ও দেশের বাইরে ক্রীড়া বিশ্বে ঘটে গেছে অনেক কিছু। সেখান থেকে আলোচিত শীর্ষ 7টি খেলার জগতের খবর স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদের এবার। সপ্তাহের শুরুতে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন বার্সেলোনার সাবেক সভাপতি মারিও বার্তামেউ। ন্যু ক্যাম্প থেকে বার্তামেউকে গ্রেপ্তার করে কাতালান পুলিশ। আটকের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি মারিও বার্তামেউ ও তার সাবেক উপদেষ্টা হাউমে মাসফেরের। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আদালত। লিওনেল মেসিকে বিপাকে ফেলতে গিয়ে বার্সাগেট কেলেঙ্কারি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে বার্তামেউ সহ তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। উল্লেখ্য, আগামীকাল 7 মার্চ বার্সেলোনার নির্বাচন। নিউজিল্যান্ডে বুধবার থেকে মাঠে অনুশীলন শুরু করে টাইগাররা। তৃতীয় দফা করোনার পরীক্ষায় নেগেটিভ আসায় 7 দিন পর মেলে ব্যাট বল হাতে নেওয়ার সুযোগ।
ক্রাইস্টচার্চের কোয়ারেন্টাইন সেন্টারে এদিন প্রথমবারের মতো জিমে ঘাম ঝরানোর সুযোগ পান টাইগাররা। মূলত আইসোলেশন শেষ হওয়ার পর ওই দিন থেকে খানিকটা মুক্তির স্বাদ পান ক্রিকেটাররা। 9 মার্চ পর্যন্ত ক্রাইস্টচার্চে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার কাজ করবেন সৌম্য লিটনরা। 10 মার্চ 5 দিনের ক্যাম্প করতে কুইন্সটাউনে পাড়ি দেবে বাংলাদেশ, যেখানে একমাত্র প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বৃহস্পতিবার 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছে নিউজিল্যান্ডে, তবে তা ক্রাইস্টচার্চ থেকে অন্তত 2000 কিলোমিটার দূরে। ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটারদের বড় অংশই টের পাননি ভূমিকম্প, কারণ সে সময় তারা ঘুমিয়েছিলেন। ভূমিকম্পের পরদিন 4 ভাগে ভাগ হয়ে নিয়মিত অনুশীলনও করেন তামিম মুশফিকরা। স্থানীয় প্রশাসন থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের এই খবর টাইগার ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। সাকিববিহীন বাংলাদেশকে নিউজিল্যান্ড সফরে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ক্রিকেটারদের উপর ব্যক্তিগত চাপ কমিয়ে দিলেই প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব বলে মনে করেন সবশেষ নিউজিল্যান্ড সফরে অধিনায়কত্ব করা মাশরাফি। নিউজিল্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে অবভিয়াসলি তার সাথে সাকিব নাই, গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট তারা যাওয়ার আগে যে মেন্টালিটি যেভাবে কথা বলেছে ইজ ভেরি পজিটিভ, এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবে। যে টিম আছে ওখানে ক্যাপেবল এনাফ ভালো খেলার জন্য, বাট আপনার সবাই তো কাউন্ট করে আপনি ম্যাচ জিতছেন না হারছেন, সো সে অ্যাবিলিটিও আছে, তবে আমাদের প্রেশার কমাইতে হবে ছেলেদের উপরে। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে পরিচালক পদে হেরেছেন আব্দুস সালাম মুর্শেদি। তিনি পেয়েছেন 121 ভোট। এছাড়া পরাজিত অপর 3 প্রার্থী কামরুন্নাহার ডানা, মোস্তাকুর রহমান ও সাজেদ এ আদেল। পরিচালক পদে নির্বাচিত হলেন একরামুল করিম, মঈনুদ্দিন হাসান, জামাল রানা, কাজী ফিরোজ রশিদ এমপি, মাসুদুজ্জামান, আবু হাসান চৌধুরী প্রিন্স, মোস্তফা কামাল, খুজিস্তা নুরি নাহরিন, এজিএম সাব্বির, শফিউল ইসলাম মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান, কবির ভুইয়া, মাহবুব আনাম, হানিফ ভুইয়া, মঞ্জুর আলম ও গোলাম মোহাম্মদ আলমগীর। আর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মুবিন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভার পর অনুষ্ঠিত হয় নির্বাচন। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট দিয়েছেন 239 জন ভোটার। চতুর্থ টেস্টেও মাত্র 3 দিনে জয় তুলে নেয় ভারত। এবার ইনিংস ও 25 রানের ব্যবধানে ইংলিশদের হারিয়েছে তারা। মূলত ঋষভ পন্তের সেঞ্চুরি আর ওয়াশিংটন সুন্দরের অপরাজিত 96 রানের ইনিংসে ব্যবধান গড়ে ওঠে। 2 স্পিনার অশ্বিন ও প্যাটেল মিলেই তুলে নেন 17 উইকেট। এই জয়ের ফলে 3-1 সিরিজ জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। 22 জুন লর্ডসে শুরু হবে এই ফাইনাল। দর্শক, মূলত আপনাদের আগ্রহ এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত যে সংবাদগুলো ছিল ক্রীড়া বিশ্বে, সেইগুলো নিয়ে একটা সাম আপ আপনাদেরকে উপস্থাপন করলাম। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। ক্রিকেট এবং ফুটবলের কিছু সূচি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। একই সঙ্গে পয়েন্ট টেবিল দিয়ে আমরা শুরু করছি। শুরুতে বাংলাদেশ লিগের পয়েন্ট টেবিলটা দেখাতে চাই ফুটবলে, যেখানে আমরা দেখতে পাবো যে বসুন্ধরা কিংস তারা কিন্তু বীরদর্পে এগিয়ে চলেছে শিরোপা ধরে রাখার দিকে। 12 ম্যাচ, তার মানে তারা ইতিমধ্যে লিগের অর্ধেক শেষ করেছে। 34 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে এবং আবাহনী থেকে তারা 9 পয়েন্ট এগিয়ে রয়েছে, মানে মাইলস অ্যাহেড, এবং তারা কিন্তু শিরোপার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। একমাত্র অপরাজিত দল শেখ জামালও অপরাজিত রয়েছে। তারা অবশ্য আরেকটি ম্যাচ বাকি রয়েছে মাঝ বিরতি পেরোতে, এবং সেখানে তারা রাত পোহালেই মোহামেডানের মুখোমুখি হবে। মোহামেডানকে হারাতে পারলে তারা কিন্তু আবাহনীকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। টপ 5-এ আমরা সাইপি স্পোর্টিং এবং শেখ রাসেলকে দেখতে পাচ্ছি। আমরা এই পর্যায়ে দেখে নিতে চাই ইংলিশ লিগের পয়েন্ট টেবিল। ইউরোপের শীর্ষ 3টি লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং সেখানে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু 14 পয়েন্টের লিড নিয়েছে, এবং সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা এগিয়ে রয়েছে। গোল গড়ও সে +39, তার মানে তারা কিন্তু প্রতিপক্ষ তাদের ডিফেন্স যতটা ভালো করছে, তারা আক্রমণেও সেই রকম, এবং এখন পর্যন্ত মাত্র 2টি হার তাদের পুরো সিজনে, ড্র 5টি, 20টি ম্যাচে জয়। এবং টপ 5-এর মধ্যে চ্যাম্পিয়ন লিভারপুলকে আমরা দেখতে পাচ্ছি না, তারা টেবিলের 7 নম্বরে রয়েছে। লেস্টার সিটি তারা 50 পয়েন্ট নিয়ে 3য় স্থানে রয়েছে। চেলসি 47 পয়েন্ট নিয়ে 4 নম্বরে, এবং এভারটন 46 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। আমরা দেখতে নিতে চাই যে স্প্যানিশ লিগ
সেই লিগের পয়েন্ট টেবিল, এবং সেখানে দেখতে পাবো যে অ্যাটলেটিকো মাদ্রিদ অসাধারণ একটি মৌসুম যাচ্ছে তাদের, 58 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। একটি করে ম্যাচ তারা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে কম খেলেছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের পয়েন্ট 53 করে, কিন্তু গোল গড়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে রয়েছে। সেভিয়া, সোসিয়েদাদ তারা কিন্তু টপ 5-এ রয়েছে। এরপরে আমরা দেখে নিতে চাই যে আরেকটি শীর্ষ লিগ, সেটা হচ্ছে সিরিয়া। সেখানে কিন্তু শীর্ষে রয়েছে অনেক দিন পরে ইন্টার মিলান, 59 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। এসি মিলান 53 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ইউভেন্টাস তারা 49 পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন এবং অনেকবারের চ্যাম্পিয়ন ইনফ্যাক্ট তারা তৃতীয় স্থানে রয়েছে। আটালান্টা এবং রোমা তারা কিন্তু টপ 5-এ রয়েছে। কিন্তু এই সিজনটা অসাধারণ খেলছে ইন্টার মিলান এবং এসি মিলান। এই যে সপ্তাহটা শুরু হচ্ছে, এই সপ্তাহে যেসব গুরুত্বপূর্ণ খেলা রয়েছে সেটা একটু দেখে নিতে চাই ইউরোপের মাটিতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোববার ইংলিশ লিগে কিন্তু বিগ ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার ডার্বি, ম্যান সিটি এবং ম্যান ইউনাইটেড মুখোমুখি হবে সন্ধ্যা 6টায় এই খেলাটা রয়েছে। এবং ওই একই দিন কিন্তু স্প্যানিশ লিগেও খুব বিশাল একটা ম্যাচ রয়েছে, এবং সেটা রাত 9:15 সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বি, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ। সুতরাং ওই দিন মাদ্রিদ ডার্বি রয়েছে, ম্যানচেস্টার ডার্বি রয়েছে। এবং এই সপ্তাহে আরও খেলা রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলা, ইউভেন্টাস পোর্তো রাত 2টায় মুখোমুখি হবে। এই দিন আরও একটা খেলা রয়েছে, এবং পরদিন কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে 11 তারিখে ইনফ্যাক্ট বৃহস্পতিবার, সেখানে পিএসজি মুখোমুখি হবে বার্সেলোনার। এই তো গেল ফুটবলের। এবার আমরা একটু ক্রিকেটে যাই, এবং সেখানে আমরা দেখে নিতে চাই যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটার যে পয়েন্ট টেবিল সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত 72.2% জয়ের হার নিয়ে তারা ফাইনালে চলে গেছে। নিউজিল্যান্ড 70% জয় নিয়ে তারা তো অনেক আগেই ফাইনালে চলে গেছে। এবং একটা কম্প্যারিজন দেখেন, ভারত যেখানে 17টি ম্যাচ খেলেছে, বাংলাদেশ সেখানে মাত্র 5টি ম্যাচ খেলেছে। 21টি ম্যাচ খেলেছে রেকর্ড ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। বৈষম্য রয়েছে, বাংলাদেশ আসলে অনেক কম ম্যাচ খেলেছে। এবং 22 জুন লর্ডসের যে ফাইনাল, সেখানে কিন্তু এই যে ভারত এবং নিউজিল্যান্ড তারা মুখোমুখি হবে। আমরা শেষে দেখে নিতে চাই যে এই সপ্তাহে ক্রিকেটের কি কি ম্যাচ রয়েছে সেটি একটু দেখে নিতে চাই। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7ই মার্চ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পঞ্চম টি20, মানে আগামীকাল 8ই মার্চ উইন্ডিজ শ্রীলঙ্কা তৃতীয় টি20, 10ই মার্চ উইন্ডিজ শ্রীলঙ্কার প্রথম ওডিআই, 10ই মার্চ আফগানিস্তান জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট, এবং 12ই মার্চ ভারত ইংল্যান্ড প্রথম টি20। এই হচ্ছে 5টা বড় ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে এই সপ্তাহে। তো শেষ করতে হবে আজকে স্যাটারডে নাইট স্পোর্টস, এবং এই রাউন্ড আপ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সপ্তাহান্তে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।